সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 6 জ্যৈষ্ঠ 1428, 20 মে 2021 স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমরা অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি এই অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অশেষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সকল বীর সেনানীকে এবং 2 লক্ষ মা বোনকে, যাদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই প্রিয় স্বদেশ। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন তাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসে আফজালে শহীদের মর্যাদা দান করেন এবং যারা এখনো বেঁচে রয়েছেন তাদেরকে ইহকাল এবং পরকালে যথার্থ কল্যাণ দান করেন। এবছরের স্বাধীনতা দিবস উদযাপন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এবছর আমরা উদযাপন করছি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সম্মানিত সুধীমণ্ডলী, এই বছর সরকার 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। আমি এখন স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করছি এবং অনুরোধ করছি যার জীবন বৃত্তান্ত পাঠের শেষে আহ্বান জানানো হবে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি বা তার প্রতিনিধি পুরস্কার গ্রহণ করবেন। প্রথমেই আসছেন মরহুম এ.কে.এম. বজলুর রহমান। জনাব এ.কে.এম. বজলুর রহমান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা। তিনি 1949 সালে 23শে জুন ঐতিহাসিক রোজ গার্ডেনে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের সভায় কারাবন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে স্লোগান দেন। 1952-র 21শে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের চাষারা মোড়ে পুলিশের সাথে সংঘর্ষে তিনি নেতৃত্ব দেন। যুক্তফ্রন্ট প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার সময় তাকে গ্রেফতার করা হয়। তিনি বঙ্গবন্ধুর সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ মহকুমা ও ঢাকা জেলা আওয়ামী লীগের সম্পাদক হিসেবে 6 দফা আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি আগরতলায় 17টি যুব ও গেরিলা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং দেশে ফিরে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. বজলুর রহমানকে স্বাধীনতা পুরস্কার মরণোত্তর 2021 প্রদান করা হলো। আমি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. ফজলুর রহমানের পক্ষে তার স্ত্রী শাহানারা বেগমকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শহীদ আহসানুল্লাহ মাস্টার। শহীদ আহসানুল্লাহ মাস্টার রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর সংস্পর্শে থাকা অন্যতম ছাত্রনেতা। তিনি 1966 সালে 6 দফা, 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা
এবং 1969 সালের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1971 সালের 7 মার্চে বঙ্গবন্ধু নির্দেশে গণ আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্সের অধীনে ভারতের দেরাদুনে প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর তিনি দেশে ফিরে বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন শিক্ষক, শ্রমিক নেতা, বরেণ্য রাজনীতিবিদ ও শুদ্ধ সংস্কৃতিমানা মানুষ। তিনি 7ম ও 8ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ে 5 বার জনপ্রতিনিধি নির্বাচিত হন। 2004 সালের 7 মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় স্বাধীনতা বিরোধী সন্ত্রাসীদের গুলিতে তিনি নির্মমভাবে শহীদ হন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ শহীদ আহসানুল্লাহ মাস্টারকে স্বাধীনতা পুরস্কার 2021 মরণোত্তর প্রদান করা হলো। আমি এখন জনাব শহীদ আহসানুল্লাহ মাস্টারের পক্ষে তার পুত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাহিদ হাসান রাসেলকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণের অনুরোধ জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আহমেদ। বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আহমেদ 1958 সালে পাকিস্তান আর্মি মেডিকেল কোরে কমিশন লাভ করেন। সশস্ত্র বাহিনীতে চাকুরিকালে 60-এর দশকে সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করলে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে তাকে সাক্ষ্য প্রদানের জন্য নির্মম অত্যাচারের পরও তিনি মিথ্যা সাক্ষ্য প্রদানে অস্বীকৃতি জানান। সে মাসের প্রথম দিকে তিনি আগরতলা গমন করলে তাকে ইস্টার্ন সেক্টরের এডিএমএস এর দায়িত্ব দেওয়া হয়। তিনি দক্ষতার সাথে 1 থেকে 5 নভেম্বর মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করেন এবং নভেম্বর মাসে বিলোনিয়া মুক্ত করার যুদ্ধে এবং পরবর্তীতে বিজয় অর্জন পর্যন্ত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 1973 সালে তিনি আরব ইসরায়েল যুদ্ধে আরবদের সাহায্যের জন্য মেডিকেল টিম নিয়ে সিরিয়ায় ফিল্ড হাসপাতাল স্থাপনের মাধ্যমে যুদ্ধাহতদের সেবা করে মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আহমদকে স্বাধীনতা পুরস্কার মরণোত্তর 2021 প্রদান করা হলো। আমি এখন বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আহমদের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মাসুদ বিন মোমেনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণের অনুরোধ জানাচ্ছি। মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু। জনাব আখতারুজ্জামান চৌধুরী বাবু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তার পাথরঘাটার স্তব বাসভবন জুপিটার হাউস থেকে সংগ্রাম কমিটির কার্যক্রম পরিচালনা করা হতো। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এই বাসভবন থেকে সাইক্লোস্টাইল করা হয় এবং কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র সহ দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি চট্টগ্রাম অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সমন্বয় এবং স্বেচ্ছাসেবক সংগ্রহ করে ভারতে অবস্থিত প্রশিক্ষণ ক্যাম্পে প্রেরণ করেন।
এপ্রিলের মাঝামাঝি সময় তিনি ভারত গমন করেন এবং সেখানে বাংলাদেশ সরকারের ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্য হিসেবে শরণার্থ শিবির ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি 1972 সালে গণপরিষদ সদস্য এবং পরবর্তীতে 1986, 91 ও 2008 সালে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুকে স্বাধীনতা পুরস্কার মরণোত্তর 2021 প্রদান করা হলো। আমি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর পক্ষে তার পুত্র মাননীয় ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরীকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর মিন্ময় গুহ নিয়োগী। ডক্টর মিন্ময় গুহ নিয়োগী বিভিন্ন গবেষণা ও উন্নয়নের মাধ্যমে মঙ্গা নিরসনে অসামান্য অবদান রাখেন। তার গবেষণালব্ধ স্বল্পমেয়াদী ও আগাম জাতের আমন মঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বোরো ধান কাটার পর গাছের গোড়া থেকে যে কুশি বের হয় তা থেকে একটি অতিরিক্ত ধান আবাদের প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে তিনি কাজ করেন। তিনি প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে হাইব্রিড ধানের বীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি স্বল্পমেয়াদী আউশ ধান আবাদকে জনপ্রিয় করে বোরো ও আমন মৌসুমের মাঝে পতিত জমিতে একটি অতিরিক্ত ফসল উৎপাদনে সফল হয়েছেন, যা দেশের খাদ্য নিরাপত্তায় বিশাল ভূমিকা রাখছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর মিন্ময় গুহ নিয়োগীকে স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান করা হলো। আমি ডক্টর মিন্ময় গুহ নিয়োগীকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মহাদেব সাহা। মহাদেব সাহা সমকালীন বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। দীর্ঘ 7 দশকের কাব্য সাধনায় তিনি বাংলা কবিতাকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় 150। এই গৃহ, এই সন্ন্যাস, কি সুন্দর অন্ধ, তোমার পায়ের শব্দ, আত্মস্মৃতি 1975, সেই বিভীষিকা, মুজিব সমগ্র ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ। দেশ, রাজনীতি, প্রেম, প্রকৃতি, জীবনের সুখ দুঃখ ও দ্রোহকে তিনি তার কবিতায় ফুটিয়ে তুলেছেন সুনিপুণভাবে। বঙ্গবন্ধুকে নিয়ে তিনি রচনা করেছেন অসংখ্য কবিতা। তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি নিয়মিত স্বরচিত কবিতা এবং বিশ্ব বিবেক ও বাংলাদেশ নামে একটি কথিকা পাঠ করতেন। সাহিত্যে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ মহাদেব সাহাকে স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান করা হলো। এখন আমি মহাদেব সাহার পক্ষে তার পুত্র সৌধ সাহাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব আতাউর রহমান। জনাব আতাউর রহমান বাংলাদেশের একজন পতিতযশা অভিনেতা, নাট্য নির্দেশক, নাট্যকার, প্রবন্ধকার, সংগঠক, সুবক্তা, আবৃত্তিকার, কবি এবং অধ্যাপক। 50 বছরের নাট্য জীবনে তিনি প্রায় 35টির বেশি মৌলিক এবং অনুদিত মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল গ্যালিলিও, রক
রক্তকরবী, বাংলার মাটি বাংলার জল, হ্যামলেট, শাহজাহান, কবর দিয়ে দাও, ট্রয়লাস ও ক্রেসিডা, নারীগণ, ঈর্ষা, অপেক্ষমান, বুড়ো শালিকের ঘাড়েরও এবং ওয়েটিং ফর গডো। স্বাধীনতা মুক্তি সংগ্রামের সপক্ষে তিনি ছিলেন একজন সংগ্রামী মানুষ। ছাত্র জীবন থেকেই তিনি পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করায় 1971 সালের 14 ডিসেম্বর তিনি পাকিস্তানি মিলিটারি দ্বারা নির্যাতিত হন। সংস্কৃতিতে অন্যান্য সাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব আতাউর রহমানকে স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান করা হলো। আমি জনাব আতাউর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। গাজী মাজহারুল আনোয়ার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের সাংস্কৃতিক ও চলচ্চিত্র অঙ্গনে একজন জীবন্ত কিংবদন্তি। তিনি একাধারে প্রখ্যাত গীতিকার, সুরকার ও চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। তিনি 20,000-এর অধিক গান রচনা করে বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার রচিত জয় বাংলা, বাংলার জয়, একতারা তুই, দেশের কথা, বল রে এবার বল, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে গানগুলো বারংবার প্রচারিত হতো। এই 3টি গান বিবিসির বাংলা জরিপের শ্রেষ্ঠ 20টি গানের মধ্যে নির্বাচিত হয়েছে। জয় বাংলা, বাংলার জয় গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সঙ্গীত এবং এই গানটিকে মুক্তিযুদ্ধের রণসঙ্গীত হিসাবে বিবেচনা করা হয়। সঙ্গীতের পাশাপাশি 40টিরও অধিক চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করে তিনি তার প্রতিভার অনন্য স্বাক্ষর রেখেছেন। জনাব গাজী মাজহারুল আনোয়ার 2002 সালে 21 পদক সহ এ পর্যন্ত 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সংস্কৃতিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব গাজী মাজহারুল আনোয়ারকে স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান করা হলো। আমি জনাব গাজী মাজহারুল আনোয়ারকে পুরস্কার গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন। অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে স্বল্প ব্যয়ে ট্রমা ও হিপ নি রিপ্লেসমেন্ট সার্জারি সেবা দিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে ইতোমধ্যে 4,000-এর বেশি সার্জারি সম্পন্ন হয়েছে। তিনি 1981 থেকে 2007 পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অবৈতনিক স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে এবং বর্তমানে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে 1971 সালে আমজাদ হোসেন 7 নম্বর সেক্টরের অধীনে দিনাজপুরের বিভিন্ন জায়গায় প্রায় 15টি পাকিস্তানি ক্যাম্পে গেরিলা আক্রমণের নেতৃত্ব দেন। ফুলবাড়ির ভেরাম এলাকায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি দুপায়ে গুলিবিদ্ধ হন। সমাজসেবা এবং জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেনকে স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান করা হলো। আমি অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC প্রতিষ্ঠা লগ্ন থেকেই কৃষি গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানটি জাতীয় কৃষি গবেষণা সিস্টেম ভুক্ত 12টি গবেষণা প্রতিষ্ঠান ও সহযোগী সংস্থাসমূহকে কৃষি গবেষণা পরিকল্পনা প্রণয়ন, অগ্রাধিকার নির্ধারণ, কর্মসূচি সমন্বয়, পরীক্ষণ ও মূল্যায়ন, মানব সম্পদ উন্নয়ন এবং কৃষি গবেষণা মানোন্নয়নে জাতীয় নীতিমালার ভিত্তিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে আসছে। BARC গত 10 বছরে নোটিফাইড ফসল ধান, গম, আলু, ইক্ষু, পাট, কেনাফ ও মেস্তার ফলন ও মান নিশ্চিতপূর্বক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত 170টিরও বেশি জাত ছাড় করেছে। BARC কৃষি যান্ত্রিকীকরণ রোডম্যাপ 2021, 2031 ও 2041 প্রণয়ন করেছে। পাশাপাশি জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত 12টি গবেষণা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ উদ্ভাবন নিয়ে 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাস প্রকাশ করেছে। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি দেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা তথা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বিশেষ অবদান রেখে চলেছে। বাংলাদেশের কৃষি গবেষণা ও প্রশিক্ষণে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলকে স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান করা হলো। আমি কৃষি গবেষণা কাউন্সিলের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ারকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, পুরস্কার প্রদান পর্ব এখানে শেষ হলো। স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত সুধীবৃন্দকে সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, এবার স্বাধীনতা পুরস্কার 2021 ভূষিত সুধীবৃন্দর পক্ষ থেকে জনাব আতাউর রহমান সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করবেন। আমি জনাব আতাউর রহমানকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অনুমতি চাচ্ছি আমি বলার জন্য। হ্যাঁ, বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান স্রষ্টার নামে শুরু করছি। ঠিক আছে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, উপস্থিত সুধীবৃন্দ, স্বজন ও আপনজন, 2021 সালে আমাদের স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার জন্য পুরস্কার প্রাপ্ত বরেণ্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গের কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা খুব সৌভাগ্যবান, আমরা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হলাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে এবং স্বাধীনতা অর্জনের 50 বছর পূর্তির যুগ্ম মেল বন্ধনে সৃষ্ট অনন্য মাহেন্দ্রক্ষণে। আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বিদেশ সচিব চতুর হেনরি কিসিঞ্জার একসময় আমাদের দেশকে তলাহীন বাস্কেট বলে বক্রোক্তি করেছিলেন। আমাদের সেই বাংলাদেশি আজ জাতিসংঘ প্রদত্ত সকল শর্ত পূরণ করে উন্নয়নশীল দেশের প্রবেশদ্বারে দাঁড়িয়েছে। 2041 সালে আমরা অর্থনৈতিকভাবে উন্নত দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হব। এসবই সম্ভব হয়েছে মহান বাঙালি কবি রবীন্দ্রনাথের স্বপ্নকে বাস্তবায়িত করে আমাদের মাঝে আগত এক মহামানব, যিনি আমাদেরকে অপমান ও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন।
তিনি আর কেউ নন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কেবল আমাদের স্বাধীনতা মুক্তির অগ্রদূত ছিলেন না, তিনি ছিলেন এবং এখনো আছেন বিশ্বের সকল নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির ধ্রুবতারা হয়ে। তার লয় বা ক্ষয় নেই, তিনি মৃত্যুঞ্জয়ী বীর হয়ে আমাদের মাঝে চিরঞ্জীব হয়ে থাকবেন। তার আদরের তনয়া আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জনকের হাতের আলোর বর্তিকাটি নিজ হাতে তুলে নিয়ে আমাদের ক্রমাগত আলোর পথে নিয়ে যাচ্ছেন, যা দৃশ্যমান সাফল্য পদ্মা সেতু ও মেট্রো রেল সহ সমগ্র দেশের অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন। আমরা আশা করব এই উন্নয়নের ধারাবাহিকতায় পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ রেখে যেতে পারব। আমি সবাইয়ের পক্ষ থেকে বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য মননশীলতাকে সাধুবাদ জানাই। জ্ঞান, বিজ্ঞান ও শিল্প সাহিত্যের সকল শাখায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে জয়যাত্রা আজও অব্যাহত আছে, আমরা তার সাধুবাদ জানাই। জয় আমাদের হয়েছে এবং আরও জয় হবে। সর্বশেষে আমার হৃদয় উচ্চারিত ভালোবাসা ও আনত শিরে শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশের মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি। হৃদয়ের শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের ভাষা সৈনিকদের প্রতি। আনত শিরে স্মরণ করছি বঙ্গবন্ধুর সহকর্মী সকল জাতীয় নেতৃবৃন্দকে এবং গভীর ভালোবাসায় স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের ও মুক্তিযুদ্ধে নিহত 30 লক্ষ শহীদদেরকে এবং 2 লক্ষ মা বোনদের যারা দেশের স্বাধীনতা অর্জনে সম্ভ্রম বিসর্জন দিয়েছিলেন। সে সঙ্গে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে যারা এবছর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সবাইকে। আশা করি এই পুরস্কার আমাদের আরো উদ্দীপ্ত করবে সাংস্কৃতিক ও সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ব পালনে। আমি আর 2 মিনিট চেয়ে নিচ্ছি, কারণ আমি লিখিত বক্তব্য দিয়ে অভ্যস্ত নয়, প্রথম দিলাম বোধহয়। আমি খালি বলতে চাই যে রবীন্দ্রনাথ আফ্রিকা নামে একটি কবিতা লিখেছিলেন বহুকাল আগে। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ মাত্র এসছে, সেখানে উনি বলছেন, আমরা সেটার একেবারে জ্বলন্ত উদাহরণ। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল আমাদের অপমানিত ইতিহাসে। উনি বলেছেন রবীন্দ্রনাথ তোমাদের, আমি বলছি আমাদের। রবীন্দ্রনাথকে একটু পরিবর্তন করছি। সব শেষে বঙ্গবন্ধুর কণ্ঠে যেন বলে যাচ্ছে আমার কানে কানে সবাই পক্ষ হয়ে, এসো যুগান্তের কবি, দাঁড়োই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আর আপনার উদ্দেশ্যে বলতে চাই খুব সহজ কথায়, আপনি রবীন্দ্রনাথের ভাষায় বসুন্ধরার মাটির কন্যা, ওর একটি গান আছে, সে তো আপনি আছেনই, আপনি কিন্তু আজকের আধুনিক বিশ্বের ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যিনি আলোর পট্টিকা হাতে আমাদেরকে উন্নয়নের সড়কে ক্রমাগত নিয়ে যাচ্ছেন। আপনার জয় হয়েছে, আরো জয় হবে। আমি দেখতে না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই দেখবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাই। জনাব আতাউর রহমানকে ধন্যবাদ চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, এবার আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন এবং আমার সহকর্মীরা আর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গ, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি জানি সাধারণত এটা আমাদের একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, আমরা এই অনুষ্ঠানটা খুব ঘটা করেই প্রতি বছর উদযাপন করে থাকি এবং যেহেতু এটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, আমাদের সমাজের বিশিষ্টজন সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। কিন্তু এমন একটা পরিস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে, যখন করোনা ভাইরাস মহামারী আকারে সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে।
যার ফলে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা ব্যাহত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষ কিছু কিছু সমস্যায় ভুগছে। তেমনি একটি পরিস্থিতিতে আমাদের এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আমরা খুব সীমিত আকারে এবং স্বাস্থ্যবিধিকে মেনে এই গণভবনেই আমরা অনুষ্ঠিত করলাম, এই কারণে যে এবার এই পুরস্কার অনুষ্ঠানটা হচ্ছে এমন একটা সময় যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে এবং তার 101তম জন্মবার্ষিকী। আবার আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি। স্বাধীনতা 50 বছর পূর্তিতে আমরা হয়তো ঠিক অন্যান্য অনুষ্ঠান যেভাবে করি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে পারতাম, কিন্তু আসলে সেটা আমার ঠিক মন থেকে চাইনি। আমার মনে হয়েছে যে এই 50 বছর পূর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী এই সময় পুরস্কারটা যদি নিজের হাতে তুলে না দিতে পারি তাহলে নিজের জন্যই খুব নিজেকেই একটু অবাঞ্ছিত মনে হবে যে আমি তাহলে কি করতে পারলাম। এই কারণে খুব সীমিত আকারে এই অনুষ্ঠানটার আমরা আয়োজন করেছি। আমি জানি যে সাধারণত অনুষ্ঠানে আমরা সবাইকে দাওয়াত দিই, তারা সকলে নিশ্চয়ই উন্মুখ হয়ে থাকেন প্রতি বছর, কিন্তু এবার এই অস্বাভাবিক একটা পরিস্থিতি এবং করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের জন্যই সেটা সম্ভব হলো না বলে সত্যি আমি খুব দুঃখিত। আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি করেছি, সে অনুষ্ঠানও আমরা করতে পেরেছি এবার সীমিত আকারে। তখন করোনার একটু ভালো অবস্থাটা ছিল, কিন্তু পরবর্তীতে তার দ্বিতীয় ধাক্কাটা যখন এলো এটা খুবই বিপর্যস্ত অবস্থা, সারা বিশ্বেরই বিপর্যস্ত অবস্থা, বাংলাদেশেরও। এই অবস্থার মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠানগুলি আমরা করে যাচ্ছি বা আমাদের আর্থসামাজিক উন্নয়নের কাজটা যাতে অব্যাহত থাকে তার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য, কারণ তিনি দেখেছেন মানুষের কষ্ট, দুঃখ, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, শোষিত, বঞ্চিত, নিপীড়িত। এই মানুষগুলির মুক্তিটাই ছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। শোষণ বঞ্চনা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়ে তারা যেন ক্ষুধার অন্ন জোগাতে পারে, উন্নত জীবন পেতে পারে, তাদের জীবনটা যেন একটু ভালোভাবে বাঁচার সুযোগ পায়, সেটাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। তার ছাত্র জীবন থেকেই তিনি তার সংগ্রাম শুরু করেন এবং এই সংগ্রামের মধ্য দিয়েই বিভিন্ন পর্যায়ে তিনি এদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন। পাকিস্তান নামে রাষ্ট্রটি যখন হলো তখনই আঘাত এলো আমাদের সংস্কৃতির উপর, ভাষার উপর। বাইরের ভাষায় কথা বলা যাবে না, একটা বিজাতীয় ভাষা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। 48 সালে তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার সংগ্রাম শুরু করলেন। আর সেই সংগ্রামের পথ বেয়েই কিন্তু তিনি 6 দফা দেন, বাংলার মুক্তি সনদ। এবং 6 দফা এটা মনে হলো যেন একটা ম্যাজিকের মতো কাজ করলো, কারণ এত অল্প সময়ের মধ্যে এরকম একটা দাবি এত জনপ্রিয়তা পেয়ে যাবে এটা পাকিস্তানি শাসকরা কখনো ভাবতেও পারেনি। তাকে বারবার কারাগারে যেতে হয়েছে, বছরের পর বছর তিনি কারাগারে বন্দী থেকেছেন, কিন্তু নীতির সাথে কখনো আপোষ করেননি এবং তার লক্ষ্য স্থির রেখেই কিন্তু সব নির্যাতন তিনি সহ্য করেছেন, কিন্তু তিনি লক্ষ্য স্থির করে এগিয়ে গেছেন। এটা তার জীবনের একটা রণকৌশলও বটে। এবং এই 6 দফার উপর ভিত্তি করেই যে সংগ্রাম শুরু হলো, আগরতলা ষড়যন্ত্র মামলা, তখন যে অত্যাচার নির্যাতন হয়েছিল এখানে তার সেই নির্যাতিত এখানে আছে যে সেই কিভাবে এই নির্যাতন চালানো হয়েছিল। কাজে এই ঘটনার মধ্য দিয়েই 70-এর নির্বাচনে বাঙালির বিজয়, এটা কখনো পাকিস্তানি শাসকরা ভাবতেই পারেনি, কিন্তু সেই বিজয় যখন এলো
বাঙালির হাতে ক্ষমতা তারা পাকিস্তানিরা দেবে না। তিনি অসহযোগ আন্দোলনে ডাক দিলেন, পাশাপাশি সশস্ত্র বিপ্লবেরও প্রস্তুতি নিলেন। ঐতিহাসিক সেই ৭ই মার্চের ভাষণ কেউ দাবায় রাখতে পারবে না। এবং এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই বাণী যেন বাঙালির হৃদয়ে এবং বাঙালির প্রতি রন্ধ্রে রন্ধ্রে অনুরণিত হলো, এবং প্রত্যেকটা বাঙালি কিন্তু জেগে উঠল, যার যা কিছু ছিল তাই নিয়েই তারা জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে আমাদের বিজয় ছিনিয়ে আনলো। মিত্র বা শক্তি আমাদেরকে সহযোগিতা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু তিনি যেভাবে এই বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিলেন একটা বৈরী পরিবেশ থেকে, যাদের মন মানসিকতাটা ছিল অন্য, কিন্তু তিনি একটা স্বাধীনতার চেতনা এনে দিয়েছিলেন দেশের মানুষকে। স্বাধীনতার পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে তিনি হাত দেন। এটা আরো কঠিন কাজ ছিল। মাত্র ৩.৫ বছর সময় পেয়েছিলেন। এই ৩.৫ বছরের মধ্যে একটা প্রদেশ, শোষিত বঞ্চিত একটি জাতি, একদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ, অপরদিকে দীর্ঘদিনের শোষণ বঞ্চনায় জর্জরিত। সে প্রদেশটিকে একটি রাষ্ট্রে উন্নীত করা আর শোষণ বঞ্চনা থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং একটা স্বাধীন রাষ্ট্রের সকল অবকাঠামো থেকে শুরু করে সব কিছু গড়ে তোলা, পাশাপাশি সেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে দেশটাকে গড়া ছিল একটা বড়, সব থেকে বড় একটা কাজ, একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু সেটাও তিনি অত অল্প সময়ের মধ্যে করে, ঠিক যখন দেশের মানুষের ভিতরে একটু শান্তি স্বস্তি এসেছে এবং অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, ঠিক সেই সময় ৭৫-১৫ আগস্টের আঘাত। এবং শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করেননি, আপনারা জানেন যে আমার পরিবারের সকল সদস্যকেই হত্যা করেছিল। শুধু আমরা 2টি বোন, মাত্র 15 দিন আগে স্বামীর কর্মস্থলে আমরা গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, ছোট বোনটাকে সাথে নিয়েছিলাম। এরপর দীর্ঘদিন আমরা দেশে ফিরতে পারিনি, আমাদের দেশে ফিরতে দেওয়া হয়নি। আমার ছোট বোনের তো পাসপোর্টটাও দেয়নি, জিয়াউর রহমান তার পাসপোর্ট দিতে অস্বীকার করেছিল। আমি দিল্লিতে ছিলাম বলে ওখানে হাই কমিশনার ছিলেন শামসুর রহমান সাহেব, তিনিও আগরতলা ষড়যন্ত্র মামলারও একজন আসামিও ছিলেন, যে কারণে তার একটা অন্য মানসিকতা ছিল। যাক, আমার পাসপোর্টটা তিনি রিনিউ করে দিয়েছিল আমাদের, কিন্তু রেহানার পাসপোর্ট, রেহানা তখন লন্ডনে, তার পাসপোর্টটা আর সরকারি নির্দেশে দেওয়া হয়নি। প্রবাসে এভাবেই আমাদের জীবন কাটাতে হয়েছে। যা হোক, আমি বাংলাদেশে আওয়ামী লীগ আমাকে সভানেত্রী নির্বাচিত করে আমি দেশে ফিরে আসি। বাবা মা ভাই বোন সব হারা বাংলাদেশে এসে পেয়েছি। বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের অগণিত মানুষ, তাদের ভালোবাসা আস্থা, সেটাই আমাকে শক্তি জুগিয়েছে। আর যে আদর্শ নিয়ে আমার বাবা সারা জীবন সংগ্রাম করেছেন, সেই আদর্শটাকেই বুকে ধারণ করেছিলাম, যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে। এত রক্ত, এত ত্যাগ, এটা কখনো বৃথা যেতে পারে না, এটা বৃথা যেতে আমরা দিতে পারি না, আমরা দেবো না। এইটুকু শুধু বলতে পারি যে দীর্ঘ 40 বছরেই বাংলাদেশে, কিন্তু আমি 80 সালে লন্ডনে যাই, তখন থেকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সেখানে আপ্রাণ চেষ্টা করি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাঙালিদের, প্রবাসী বাঙালিদের সংগঠিত করা, সংগঠন গড়ে তোলা, সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখা, সেটা আমি করতাম। আর তাছাড়া 80 সালে রেহানা প্রথম মানে তার বক্তব্য সে নিয়ে এসেছিল জাতির পিতার হত্যার বিচারের দাবি নিয়ে। সেটা 75-এর পর বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ছিলেন ডক্টর রাজ্জাক, তিনি সুইডেনের ছিলেন। তিনি সে সময়
এই ঘটনার পর পদত্যাগ করেন। তিনি বলেছেন আমি মিলিটারি ডিক্টেটরের সরকারের অধীনে চাকরি করব না, এবং তিনি একটা আয়োজন করেছিলেন একটা সম্মেলনের। সেই সম্মেলনে রেহানা যায়, প্রথম সে সেখানে বক্তব্য রাখে, হত্যার প্রতিবাদ জানায়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার দাবি জানায়। 40 বছরের সংগ্রামের মধ্য দিয়ে অন্তত এইটুকু করতে পেরেছি যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমাদের 50 বছর পূর্তিতেই আমরা এই স্বীকৃতিটা পেলাম। জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন আমরা উদযাপন করেছি তখন আমরা এই স্বীকৃতিটা পেলাম। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যারা সহকর্মী, তার নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন আমাদের সেই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী কামরুজ্জামান, যাদেরকে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর 3রা নভেম্বর ওই বছরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম, কারণ তারা জাতির পিতা ডাকে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে এদের স্বাধীন করে। 75-এর পরে এমন একটা সময় ছিল যে কেউ মুক্তিযুদ্ধ করেছে এই কথা বলতে সাহস পেত না। মনে হতো যেন সেটা যেন একটা বিরাট অপরাধের ব্যাপার ছিল। আমাদের আদর্শ, আমাদের নীতি, আমাদের লক্ষ্য স্থির করে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আমি যখনই সরকার এসেছি আমরা চেষ্টা করেছি মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, তখন অনেকে অনেক দিকে চলে গেছেন, এটা ঠিক, কিন্তু সেইগুলি বিচার আমি করব না, কারণ সময়ের পরিবর্তনে অনেক কিছু ঘটে। কিন্তু যার যেটুকু অবদান সেটুকু অবশ্যই আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই। তাই মুক্তিযোদ্ধাদের জন্য তাদের সম্মানটা ফিরিয়ে দেওয়া, তাদের পরিবার পরিজন, তাদের জন্য কিছু করা। কারণ আমরা জানি বাবা মা ভাই হারিয়ে রিফিউজি হিসেবে থাকার যে কষ্ট, আর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা সব কিছু ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, তাদের পরিবার জন্য নানাভাবে কষ্ট পেয়েছে। তাই তারা বংশ পরম্পরায় যেন সম্মানটা পায়, তার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সেই সম্মানটা দিতে, এবং তাদের যারা এখনও দুস্থ কষ্টের মধ্য দিয়ে আছে তাদের কিছু সহযোগিতা করবার আমরা চেষ্টা করছি। তাদের সকলকে ঘর করে দেওয়া, তাদের একটা মাসহারার ব্যবস্থা করে দেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা। অনেকেই আজ বেঁচে নেই কিন্তু তাদের পরিবাররা আছে, সেভাবে আমরা আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। কারণ আমি মনে করি যে সেই দিন জাতির পিতার ডাকে যারা অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছিলেন তারা যদি সেই সাহসটা না দেখাতেন তাহলে কি আমরা স্বাধীনতা পেতাম? হয়তো সব ব্যর্থ হয়ে যেত। যদিও 75-এ 15ই আগস্টের পর আমাদের সেই মুক্তিযুদ্ধের সকল অর্জনকে ব্যর্থ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে, জাতির পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। এমনকি মুক্তিযুদ্ধের গানগুলি যেখানে বঙ্গবন্ধুর নাম আছে বা আমাদের স্বাধীনতার চেতনার কথা বলা আছে, অথবা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি তাদের একটু উল্লেখ আছে, সে গানগুলো একসময় নিষিদ্ধ ছিল বাংলাদেশে। আমি জানি না একটা স্বাধীন জাতির বা স্বাধীন দেশের নাগরিক যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে তারা কীভাবে আবার পরাজিত শক্তির পদলেহন করতে পারে, এটা আমি ভাবতেও পারি না। কিন্তু সেই অবস্থায় বাংলাদেশকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। তবে আজকে এটুকু বলতে পারি, যেটা আমার সবসময় একটা প্রচেষ্টা ছিল, যে আমরা স্বাধীন জাতি, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, কাজে আমরা সবসময় বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব, কারো কাছে হাত পেতে না, করুণা ভিক্ষা করে না। কারণ একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যখন জাতিপিতা গড়ে তুলতে শুরু করেন তখন অনেক বিদেশি সাংবাদিক অনেক সময় তাকে জিজ্ঞাসা করেছে যে এখানে তো কিছুই নাই, তা আপনি কীভাবে এই দেশ গড়বেন? তিনি বলেছিলেন
যে আমার মাটি আছে, মানুষ আছে, আমি এদেরকে নিয়েই এই বাংলাদেশ গড়ে তুলব। তো আমি সেটাই বিশ্বাস করি যে আমার দেশের মানুষ, আমাদের দেশের মাটি, এটাই আমাদের বড় শক্তি। তো আমরা সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। আজকে আমি জানি আমরা হয়তো হাতে গোনা কয়েকজনকে পুরস্কার দিতে পেরেছি, কিন্তু এখনো আমাদের সমাজে অনেকে যাদেরকে আমাদের আরও পুরস্কার দেওয়া উচিত, কারণ সমাজের বহু ক্ষেত্রে অনেক অবদান তারা রেখে যাচ্ছেন। যে তাদেরকে পুরস্কৃত করতে পারা মানে আমরা আমাদের জাতিকে পুরস্কৃত করি, নিজেদেরকে পুরস্কৃত করি। আমাদের দেশটা যাতে এগিয়ে যায়, দেশের মানুষ যাতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে, সেটাই সবসময় আমরা চাই। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা যতদূর এগোতে পেরেছি 50 বছর পূর্তিতে, আমি বলবো যে উন্নয়নশীল দেশ হিসেবে যে অর্জনটুকু আমরা করতে পেরেছি সেটুকু ধরে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সেজন্য সকলে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমি এটাই চাই যে আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের প্রজন্মের পর প্রজন্ম তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, স্ব কর্মস্থানে তারা নিশ্চয়ই তাদের মেধা মননের যোগ্য একটা অবস্থান করে নেবে এবং দেশ ও জাতির জন্য তারা কিছু অবদান রেখে যাবে। সেটাই আমরা চাই যে অন্তত আপনাদের কাছ থেকে তারা উৎসাহ পাবে দেশের জন্য, জাতির জন্য বা জাতির কল্যাণের জন্য কাজ করতে। তো আমি আবারও এটুকু বলবো যে ঠিক যেভাবে সুন্দরভাবে আমরা অতীতে এই অনুষ্ঠানটা করতাম, সেটা হয়তো এই করোনা ভাইরাসের কারণে পারলাম না, কারণ সকলেরই জীবনের নিরাপত্তা বা স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আমরা করতে পারলাম না। তবু এর মধ্যে আপনারা এসছেন। আর আজকে অনেকে আমাদের মাঝে নেই, অনেকে কিন্তু তার প্রতিনিধিরা আছেন। তো আপনাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য আমাদের মন্ত্রিপরিষদ বিভাগকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেশ যে এগিয়ে যাচ্ছে যেন এগিয়ে যেতে পারে সেজন্য সকলে সেই দোয়াও করবেন, কাজ করবেন এবং প্রজন্মের পর প্রজন্ম যেন এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা যেটুকু করতে পেরেছি, যে বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার পরিকল্পনা, একটা কাঠামো, যেমন প্রেক্ষিত পরিকল্পনা 41 সাল পর্যন্ত কি করণীয়, স্বাধীনতার আমরা শতবর্ষ পূর্তি হবে হচ্ছে 2071 সালে, সে সময় বাংলাদেশ কেমন হবে, বা 2100 সালে এই বদ্বীপে যারা বেঁচে থাকবেন প্রজন্মের পর প্রজন্ম তার জন্য একটা সুন্দর জীবন পায়, তারও একটা পরিকল্পনা কিন্তু করে দিয়ে গেলাম। হ্যাঁ, সময়ের বিবর্তনে এটা একটা কাঠামো করা, কিন্তু সময়ের বিবর্তনে এটা পরিবর্তনশীল, পরিবর্তন করা যাবে, কারণ যুগের চাহিদার সঙ্গে তাল মিলেই চলতে হয়। আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানের বিকাশ, নব উদ্ভাবন আমাদেরকে নতুন করে পথ দেখাবে এবং তার সঙ্গে তাল মিলিয়ে যাবে। কিন্তু তারপর আমি বলবো একটা কাঠামো যদি থাকে আর লক্ষ্য যদি স্থির থাকে তাহলে এগিয়ে চলা সম্ভব। তো সেটুকু আমরা করে দিয়ে যাচ্ছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যাই আসবে তারা এই উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখতে পারে, সেটাই আমরা কামনা করি। তো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 75-এর পরে সে আদর্শ হারিয়ে গিয়েছিল, সেই আদর্শকে আবার আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের নতুন প্রজন্ম এখন ইতিহাসকে জানতে চায়, শিকড়ের সন্ধান করে, বিজয়ের কথাটা চিন্তা করে নিজেদেরকে গর্বিত মনে করে। এই ধারাটা অব্যাহত থাকলে অবশ্যই বাংলাদেশ সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে
প্রতিষ্ঠা লাভ করবে এবং জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করতে সক্ষম হব। আমি শুধু এটুকু বলে আবার আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে এসেছেন সেই জন্য। জয় বাংলা, জয় বাংলাদেশ, জয় জয়। সম্মানিত সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীকে তার তথ্য নির্ভর এবং দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য সবিনয় কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।